নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশেষ সংকটময় পরিস্থিতিতে যখন সারা বিশ্ব করোনায় আক্রান্ত, কোভিড-19 ছোবলে ছোবলে একাকার, তখন আমাদের প্রত্যেকেই সুস্থ থাকতে হবে। গৃহে থেকে প্রত্যেকের আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। খুব বেশি দিন নয়, আমরা নিশ্চয়ই জয় করে ফেলতে পারব এই মারণ ব্যাধিকে। আসুন গৃহে থেকে কিছু বিশ্ব সাহিত্য, কিছু মহান সাহিত্য আমরা আলোচনা করি। শুনছেন আমাদের ছোটদের পথের পাঁচালীর পর্বগুলি। পর্ব ২৬। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়াছিল। চোখ বুঝিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যে সব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে। তাহারা এদেশের বাস উঠাইয়া কাশী আইতেছে, এদেশ অপেক্ষা কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে গিয়াছিল অনেকদিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে। জিনিসপত্র সস্তা, তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব দেশের সোনার দেশে কখনো কাহারও অভাব নাই। দুঃখ এদেশে ১২ মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ হইতে পাইলে আজই যায়। একদিন থাকিবার ইচ্ছা নাই। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ করিয়া দিল। সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তাপোষ, সিন্দুক পিঁড়ি ঘরে অনেকগুলি ছিল। খবর পাইয়া এ পাড়া ও পাড়া হইতে খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত করিবার চেষ্টা করিতে লাগিলেন। নিশ্চিন্দপুরের দুগ্ধ মৎস্য যে কত সস্তা এবং কত অল্প খরচে এখানে সংসার চলে সে বিষয়ে একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। কেবল রাজ ও কৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রী সাবিত্রীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাবু, আছেই বা কি এদেশে যে থাকতে বলবো? তাছাড়া এক জায়গায় কাদার গুণ পুঁতে থাকাও তো কোনো কাজের নয়। এ আমি নিজেকে নিয়ে বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বাড় বন্ধ হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে চন্দ্রনাথটা সেরে আসবো, যদি ভগবান দিন দেন। রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসছিল। অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোরা নাকি এই গাঁ ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। তবুও রানী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। অপুকে বাহির উঠোনে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবারে। আসবি না আর কখনো? রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলিল, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গাঁ, এমন নদী এমন মাঠ কোথাও নাই। এ গাঁ ছেড়ে তুই যাবি কি করে? অপু বলিল, আমি কি করব? আমি তো আর বলিনি বা যাবার কথা। বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাবো রানুদি, বড় হলে হয়তো আবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্পটাও তো শেষ করে দিলি নে, খাতায় নামও সই করে দিলি নে, তুই বেশ ছিলে তো অপু। চোখের জল চাপিয়া রানী দ্রুতপ্রদে বাটি বাইরে আসিয়া গেল। অপু বুঝিতে পারে না রানুদি মিছিমিছি কেন রাগ করে। সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে? স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর দেখা হইল, কথা হইল। পটুর কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। ম্লান মুখে বলিল, তোর জন্য নিজে জলে নেমে এত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম, একদিন মাছ ধরবি না তাতে? এবার রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠবিহার অল্প দিনের পরে পরে পড়িল। প্রতি বৎসর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। অপর দিকে হইতে অবশ্য এবারও তাহার কোনো ত্রুটি রহিল না। চড়কের দিন গ্রামের আতুড়ি বুড়ি মারা গেলেন। নতুন যে মাত্রাতে
আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতরিপুরীর সেই দোচালা ঘরখানা। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতরি ডাইনির ভয়ে বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন যে ছোট ছিল, এখন তাহার সে কথা মনে পাইয়া হাসি পায়। আজ তাহার মনে হইল, আতরিপুরি ডাইনি নয়, ডাইনি ছিল না, কেউ দেখিবার ছিল না। গ্রামের একধারে লোকালয়ের বাহিরে একা থাকিত, গরিব অসহায় ছেলে মেয়ে ছিল না, কেউ দেখিবার ছিল না। থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত? সৎকারের লোক হয় না। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি বাহির করিয়া আনিয়া বলিল, এক হাঁড়ি শুকনা আমচুর। ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমচি আমচুর তৈয়ারি করিয়া রাখিতে দিত ও হাটে হাটে তাহা বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। আর বছরেও চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে, মনে আছে। সেদিন সকালে দিদির সহিত তাহা ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহা দিদি বলিল, পয়সা দেব অপু, একখানা সীতাহরণের পট দেখিয়ে যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে, আমি পারবো না। যা। কেন, রামায়ণের যুদ্ধ একখানা কেন না? তখন তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন, ঠাকুর দেবতার পট বুঝি ভালো লাগে না? দিদির শিল্পানুভূতি শক্তির ওপর অপুর কখনো কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ার ধারে রামচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে। পাখির ডাকে সদ্য ফোটা ওড় কলমির ফুলের দুলুনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে সে খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর, আর কখনো কখনো সে এইসব লইয়া খেলা করিতে আসিবে না। মেলায় গোলমালের মধ্যে কি চমৎকার বাঁশি বাজাইতেছে, নতুন সুর, তাহার বড় ভালো লাগে। খুঁজিয়া বাহির করিল, মালপাড়ার হারান মালের এক বান্ডিল বাঁশের বাঁশি চাঁচিয়া বিক্রয় করিবার জন্য আসিয়াছে। এই বিজ্ঞাপন স্বরূপ একটা বাঁশি নিজেই বাজাইতেছে। অপু জিজ্ঞাসা করিল, একটা পয়সা? হারান মাল তাহাকে খুব চেনে, কতবার তাহাদের রান্নাঘর ছাড়িয়া দিয়া গিয়াছে। সে জিজ্ঞাসা করিল, তোমরা নাকি শুনলাম গাঁ ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ হ্যাগা? অপু 1.5 পয়সা দিয়া সরু মাছের মাছিটা একটা কিনিল। বলিল, কোন ফুটোতে আঙুল কোন ফুটোতে আঙুল টেপো হারান কাকা, একবার দেখিয়ে দাও দেখি। চড়ক দেখিয়া নানা গাঁয়ের চাষাদের ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা, কেউ বা নতুন কোরা শাড়ি পরনে সারি সারি দিয়া ঘরে ফিরিতেছে। বাঁশের বাঁশি বাজাইতে বাজাইতে চলিতেছে। গোষ্ঠবিহারীর মেলা দেখিতে 4-5 ক্রোশ দূর হইতেও লোকজন আসিয়াছিল। সোলার পাখি, কাঠের পুতুল, রঙের কাগজের পাখা, রং করা হাঁড়ি, ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুরি দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সা তেলে ভাজা কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেইখানে কি রকম গোষ্ঠবিহার হয়। হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে মনে ভাবিল, সেখানে গিয়া যদি চড়ক না হয়, তবে বাবাকে বলিব, আমি মেলা দেখব বাবা, নিশ্চিন্দিপুরে চলে যাই, না হয় 2 দিন এসে খুড়িমা। চড়কের পরদিন জিনিসপত্র বাঁধা ছাঁধা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণি জ্যাঠার ভিটার নারকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাহিয়া দেখিয়া অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে, ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। এই তাহাদের বাড়িঘর, ওই বাঁশবন, সলতে খাগির বাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। এই এমন নারকেল গাছ কি তাহার যেখানে যাইতেছে সেখানে আছে? জ্ঞান হইয়া পর্যন্ত এই নারকেল গাছ সে এখানে দেখিতেছে।
জ্যোৎস্না রাত্রে পাতাগুলিকে সুন্দর দেখায়। সমুখ জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রিদির সঙ্গে সে 10-25 খেলিয়াছে। কতবার মনে হইয়াছে কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দিপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দাওয়ার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে? সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল রেল খেলিতে পারিবে? কদমতলায় সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? রানুদি আছে, সোনাডাঙ্গার মাঠ আছে। এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া? দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে। হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের ওপরে স্থিত জিনিসপত্র কি লওয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। উঁচু তাকের ওপর একটা কলসি সরাইতে গিয়া তাহার ভিতর কি একটা জিনিস গড়াইয়া মেজের ওপর পড়িয়া গেল। সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল। ধুলা ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি রহিল না। সেই ছোট্ট সোনার কৌটোটা আর বছর যেটা সেজ ঠাকুরনদের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই। কৌটা হাতে লইয়া অনেকক্ষণ অন্যমনস্কভাবে নড়াচড়া করিয়া দাঁড়াইয়া রহিল। বৈশাখের দুপুরের তপ্ত রৌদ্র পড়া নির্জনতার বাঁশবনের শন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতভাগী, চুরি করে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলিস? সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি তলির কাছে গিয়ে দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ছিমাইতেছে। সেই শঙ্খচিলটা কোনো গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দ্বৈপায়ন হ্রদে লুক্কায়িত প্রাচীন যুগের সেই পরাজিত হতভাগ্য রাজপুত্রদের বেদনা করুণ মধ্যাহ্নটা। একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটোটাকে এক টান মারিয়া গভীর বাঁশবনের দিকে ছুড়িয়া ফেলিয়া দিল। তাহার দিদি ভুলো কুকুরের ডাক দিলে যে ঘন ঘন ঝোপের ভিতর দিয়া ভুলো হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত, ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বইঁচি ঝোপের ধারে কোথায় গিয়া সেটা গড়াইয়া পড়িল। মনে মনে বলিল, রইল এইখানে, কেউ জানতেও পারবে না কোনো কথা। ওখানে আর কে যাবে? সোনার কৌটার কথা অপু কাহাকেও কিছু জানাইল না, কখনো জানায় নাই, এমনকি মাকেও না। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়োয়ানের গরুর গাড়ি রওনা হইল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্নের রৌদ্র গাছপালার পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে। পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো করিয়া যাত্রা দলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি না এবার? অপু বলিল, তুই পাড়ার কাগজ একখানা বেশি করে নিবি, আমাকে পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠের রাস্তা দিয়া ধার দিয়া রাস্তা, মেলার চিহ্নস্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়াগড়ি খাইতেছে। কাহারা মাঠের এক পাশে রাঁধিয়া খাইয়াছে, আগুনে কালো মাটির ঢেলা ও এক পাশে কালি মাখা একটা নতুন হাঁড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল, তাহার যেন কেমন একটা ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? এতদিনের পৈতৃক ভিটা ওই পাশের পোড়ো ভিটাতে যে সব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়াছিল তো। যাও বা মাটির প্রদীপ টিমটিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নিভিয়া গেল। পিতা রামচাঁদ তর্কবাগে স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুরি বুড়ি সেই দোচালা ঘরখানা। যতক্ষণ দেখা গেল অপু হাঁ করিয়া সেদিকে চাহিয়া রহিল। তারপরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আষাঢ়ু যাইবার রাস্তা বাঁধা রাস্তার উপরে উঠিল।
গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়া মনে হইল, যা কিছু দারিদ্র, যা কিছু হীনতা, যা কিছু অপমান, সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নব সচ্ছলতা। ক্রমে রৌদ্র পড়িল। গাড়ি তখন সোনাডাঙ্গার মাঠের মধ্য দিয়া যাইতেছিল। পর্ব ২৭। সোনাডাঙ্গার মাঠ এ অঞ্চলের সকলের বড় মাঠ। এখানে ওখানে বনঝোপ, শিমুল বাবলা গাছ, খেজুর গাছে খেজুরের কাঁদি চলিতেছে, সোঁদালি ফুলের ঝাড় ঝুলিতেছে। চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। দূর প্রসারী মাঠের ওপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপুড় হইয়া পড়িয়াছে, দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধুই গাছপালা বনঝোপের প্রাচুর্য, আর বিশাল মাঠটায় শ্যাম প্রসার। সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর হইতে দূরে আপন মনে বাঁকিয়া চলিয়াছে। একটু দূরে গিয়া বারাসে মধুখালীর বিল পড়িল। কোনো প্রাচীনকালের নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রাপথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্হিত নদীর বিশাল খাতটা এখনই পদ্মফুলে ভরা বিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনায় আসা যাওয়া। এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে। এখন হয়তো কোথায় কত দূরে চলিবে, যাওয়া তার সবে আরম্ভ হইল। এইবার হয়তো সে সবে দেশ, স্বপ্ন দেখা, সে অপূর্ব জীবন। বাংলার বসন্ত চৈত্র বৈশাখের মাঠে, বনে বাগানে, যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাকে, নবপল্লব নাগ কেশর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ পড়া জ্যোৎস্নার স্নিগ্ধ দক্ষিণ হাওয়ার উল্লাসে আনন্দ নৃত্য শুরু করিয়াছে। এইরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে এই প্রথম দেখিল। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছবে এই আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া আসে এক দৌড় গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা 8:30টায় ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। ওই হিরু গাড়োয়ানের গরু দুইটার জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো, দুজন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে, অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা একটা তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পটি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটো লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম দুটো লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের ওপর চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে, এক রাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খড়মের বউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন, স্টেশন, বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু দেখিবে তা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন ছুটিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বাউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাঁধিয়া খাইবা জোগাড় হইতেছে। আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের এক বউ, একটি যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ি, ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। তাহার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছড়াইতেছে, একত্র রান্না হইবে। সকাল 8:30টায় ট্রেন আসিল। অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, খোকা, অত ঝুঁকিয়ে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে। একজন খালাসিও লোকজনদের হটাইয়া দিতেছিল। এত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ! সামনের এটাকেই ইঞ্জিন বলে? উহ, কি কাণ্ড!
হবিবপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল। কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা, জানলা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে, তাহা যে আবার চলিবে এই বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে। হয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো তোমরা সব নামিয়ে নাও, আমাদের গাড়ি আজ চলিবে না। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটি কৃপার পাত্র। আজিকার দিনে যে গাড়ি চলিল না, সে বাঁচিয়া থাকিবে কি করিয়া। হিরু বর্মান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে। গাড়ি চলিল। অদ্ভুত অপূর্ব তরুণী। দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন, তামাকের গাঁট, হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুঘরের মধ্যে আসিয়া পড়িল। গাছপালাগুলো শটশট করিয়া দুদিকের জানালার পাশ দিয়া কাটাইয়া ছুটিয়া পলাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি! ওহ, মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপঝাপ গাছপালা, উলুঘরের ছাউনি, ছোট ছোট চাষাদের সব ঘর একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জাঁতা পেশার মতো একটানা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা! মাঝের পাড়া স্টেশনে ডিস্ট্যান্ট সিগন্যালখানাও ক্রমে মিলাইয়া যাইতেছে। অনেক দিন আগের সেই দিনটা, সে ও দিদি দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া আসিয়াছিল। সেদিন আর আজ ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের কাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িয়াছে, ওরই এদিকে যেখানে তাদের গায়ের পথ বাঁকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের বুড়ো জাম গাছতলার তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনের খেলার করার পথে ঘাটে, বাঁশবনে, আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহস্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্যি সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না। মা নয়, কেউ নয়, কেহ তাকে ছাড়িয়া আসিয়া দুঃখিত নয়। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, সুখ নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না। কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে। আতুরি ডাইনে, নদীর ঘাট, তাহাদের কোঠবাড়িটা, চালতে তলার পথ, রানদী, কত বৈকাল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা। পটু দিদির মুখ, দিদির মতো, দিদির কত না মেটা স্বাদ। দিদি এখনো একদৃষ্টে চাহিয়া রহিয়াছে। পরক্ষণেই তাহার মনের মধ্যে একটা অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাটাই বারবার বলিতে লাগিল, আমি চাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, এরা আমাকে নিয়ে যাচ্ছে, সত্যিই সে ভুলে নাই। উত্তর জীবনে নীলকুন্তলা সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল, কিন্তু যখনই এই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত, হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বত শানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। দূরের অস্পষ্ট আব ছায়া দেখিতে পাওয়া বেড়াভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহাসমুদ্রের গ্রহকের সৃষ্টি করিত। তাহার ভাবময় মনে তখনই, এই সব সময়েই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কাঠের
কোঠার অন্ধকার ঘরে রোগ ও শয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা। অপু সেরে উঠলে, আমায় একদিন রেলগাড়ি দেখাবি? মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল।